সবুজ ঘাসের ক্যানভাসে স্বপ্নের তুলি, যেখানে রচিত হয় রূপকথা। ফুটবল শুধু একটি খেলা নয়, এ এক আবেগের মহাসমুদ্র। এক পাশে নীল সাদা, অন্য পাশে থ্রি লায়ন্স। এই লড়াই মানেই যেন জাদুর ফুটবলের মহাবিজ্ঞান। মাঠের যুদ্ধ, ইতিহাসের পাতা আর কোটি ভক্তের টান। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ফুটবলের আসল প্রাণ। ম্যারাডোনার সেই হ্যান্ডস অফ গড আর শতাব্দী সেরা গোল আজও ফুটবল প্রেমীদের মনে করে তোলে তুমুল এক তোলপাড়ের রোল। কখনো ল্যাম্পার্ডের বাতিল গোল, কখনো বেকহামের সেই লাল কার্ড। এই দুই দলের লড়াই মানেই যেন থ্রিলার, গতির ঝড়, ট্যাকটিক্সের লড়াই আর আবেগের মাঠের মহাযুদ্ধে আলবি সেলেস্তে বনাম থ্রি লায়ন্স। তখনও মনে হচ্ছিল 1966 সালের পর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলা শিরোপার খরা এবার বুঝি কাটবে। থ্রি লায়ন্সদের সেই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে বলেই আভাস মিলছিল। কিন্তু কে জানতো, অবিশ্বাস্য ক্ষিপ্রতা, নিখুঁত পাস আর শেষ মুহূর্তের চমক সব মিলিয়ে আর্জেন্টিনা যেন এখন এক অপরাজেয় শক্তির নাম। মেসির মহাকাব্যিক রেকর্ড আর আর্জেন্টিনার এই অবিস্মরণীয় এক জয়। লিওনেল মেসি আবারও তার পায়ের জাদুতে নতুন রেকর্ড গড়ে দলকে নিয়ে যাবেন অনন্য এক উচ্চতায়। ম্যাচ শেষ হওয়ার ঠিক 7 মিনিট আগে জ্বলে উঠলেন মেসি। তার জোড়া অ্যাসিস্টে আলো ছড়ালেন এনজো ও লাউতারো মার্টিনেজ। আর সেই আলোর নিচে চাপা পড়ে গেল ইংল্যান্ডের কোটি কোটি ভক্তের স্বপ্ন। 2-1 গোলের মহাকাব্যিক জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব আসরের ফাইনালে পা রাখল আলবিসেলেস্তারা। ফুটবলের তীর্থভূমি ইংল্যান্ড, ইটস কামিং হোম স্লোগান নিয়ে প্রতিবারই তারা বিশ্বকাপে পা রাখে বুক ভরা স্বপ্ন নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়? স্বপ্ন পরিণত হয় শুধুই আক্ষেপে। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের এই স্বপ্ন পূরণ না হওয়াটা যেন এক চিরন্তন ট্র্যাজেডি। এবারও সেমিফাইনালের মঞ্চে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ। মাঠের প্রতিটি কোনায় আলবি সেলেস্তেদের সেই চেনা ছন্দ আর আগ্রাসী ফুটবল আবারও বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছে লিওনেল মেসি। তিনি আবারও প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তার জাদুকরী ছোঁয়ায় আর্জেন্টিনা আজ বিশ্ব ফুটবলের এক অনন্য পরাশক্তি। মেসির মহাকাব্যিক রেকর্ড এবং আর্জেন্টিনার এই অবিস্মরণীয় এক জয় আজ ফুটবল ইতিহাসের নতুন এক অধ্যায় লিখল। টানা দ্বিতীয়বারের মতো কি তারা বিশ্বকাপের ট্রফি জিতবে কিনা তা আপনাদের মনেও প্রশ্ন। তবে সর্বকালের সেরা লিওনেল মেসির হাতে উঠবে কিনা তা একটি আরও বড় প্রশ্ন। নাকি 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন তরুণ তুর্কি লামিনে ইয়ামালদের স্পেন মেতে উঠবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বিশ্বজয়ের উল্লাসে? কে হাসবে শেষ হাসি? আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই মহেন্দ্র খানের দিকে। স্পেনের টিকিটাকা নাকি আর্জেন্টিনার জাদু? কার মাথায় উঠছে শ্রেষ্ঠত্বের মুকুট? এইসব আদ্যপান্ত নিয়ে আলোচনা করব আজকের কিক অফ অনুষ্ঠানের। সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম এবং আমাদের সঙ্গে রয়েছেন ফিফার সাবেক রেফারি এবং বাফুফের বর্তমান হেড অফ রেফারি আজাদ রহমান। স্বাগত আপনাকে আজাদ ভাই আপনাদের স্টুডিও। ধন্যবাদ। এবং দর্শক জানিয়ে রাখছি, বিশেষ এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে। চলে যাচ্ছে আলোচনায়। একটা লম্বা ইন্ট্রো দিলাম। এই লম্বা ইন্ট্রো দেওয়ার অনেকগুলো কারণ আপনি এই ম্যাচে খুঁজে পাবেন, এবারের ওয়ার্ল্ড কাপে খুঁজে পাবেন। কি বলবেন আসলে এই সেমিফাইনাল পর্যন্ত, গতকাল সেমিফাইনাল পর্যন্ত কিন্তু শেষ মিনিট পর্যন্ত কে জয়লাভ করবে সেটা কিন্তু একদম দোদুল্যমান ছিল। এবং লাস্ট 7 মিনিটে কিন্তু আর্জেন্টিনা দেখিয়ে দিল মেসির দুটো অ্যাসিস্টে যে হি ক্যান চেঞ্জ এনি রেজাল্ট এনি টাইম। তো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি যদি আমার রেফারিজ পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই, আমি যখন খেলা দেখতে বসছি আমার পরিবার সহ, খেলার 5-10 মিনিটের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল ইট ওয়াজ স্টার্টেড বাই ফিজিক্যাল। দ্যাট মিনস টাফ ফুটবল হচ্ছে। কেউ অনুমান করা গিয়েছিল আগের দিনে। সাথে সাথে আমি আমার মেয়েদের বললাম, বাবা আজকে কিন্তু রেড কার্ডও হতে পারে। কিন্তু দেখেন যে রেফারি ইসমাইল ইলফাত, যে আমেরিকান, সে কিন্তু 22 মিনিটের যে কনফ্রন্টেশনের যেটা হলো ঘটনা, সে নাইসলি হ্যান্ডেল করেছে। এবং 2জন স্টার্টার ছিল দুই টিমের, 2জনকে ডেকে ইয়েলো কার্ড দেখিয়েছে আর বাকিদের ভার্বালি ওয়ার্ন করে দিয়ে হি মেক দ্য সিচুয়েশন কাম অ্যান্ড দ্যাট মোমেন্ট হি ওয়াজ ভেরি ফার্ম। এটা একটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ম্যাচ করার মতো যে অ্যাবিলিটি, সেটা কিন্তু কালকে ভালো শো করেছে। রাইট, কালকে কিন্তু মোটামুটি দেখা গেছে যে আসলে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি প্রশ্ন ওঠেনি। কারণ ফিজিক্যাল ব্যাটেল হবে এটা আমরা বুঝছিলাম। শেষ পর্যন্ত ইংল্যান্ডের টিম ডেপথ এবং তাদের ইন্টেন্সিটি কতটা রুখতে পারবে আর্জেন্টিনা, সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। আপনি অবশ্যই রেফারির পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন, বাট অ্যাজ এ অ্যানালিস্ট আপনার কাছে
আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে গিয়ে এটা ইংল্যান্ড প্রথম গোল দেওয়ার পরে তারা ডিপ ডিফেন্ডিংয়ে চলে যাওয়ার ফলে তারা আসলে ম্যাচটা অনেকটা লুজ করে ফেলেছে সেখানেই? জি জি জি, আমার কাছে, আমি আপনার সাথে একদম একমত। 54 মিনিটসের পর থেকে, 55 মিনিটসের পর থেকে 10 জন প্লেয়ার একদম ডিফেন্ডিংয়ে নেমে যায়। আর্জেন্টিনা কিন্তু তখন একচেটিয়া আক্রমণ করছিল এবং বল পজিশন রাখছিল। তো বল পজিশন যখন রাখে একটা টিম, মুহুর্মুহু আক্রমণ করে, তখন কিন্তু ডিফেন্ডিংয়ের কোথাও না কোথাও ফাটল ধরে এবং তাদের চিট ধরে মনস্তাত্ত্বিক। সেই জিনিসটা কিন্তু আর্জেন্টিনার কোচ ভালোভাবে অ্যাপ্লাই করেছে, কিন্তু ইংল্যান্ডের কোচ সেটা কিন্তু ওইটার থেকে যে উপায়, পরিত্রাণের উপায়, সেটা কিন্তু উনি বের করতে পারেননি। প্রথম থেকে যেভাবে খেলছিল ইংল্যান্ড, গোল দেওয়ার পর ওইভাবে খেললে মনে হয় রেজাল্ট অন্য কিছু হতে পারত। একটু ওপেন থাকলে মনে হয় যে হচ্ছে গিয়ে প্রেশারটা কিন্তু হচ্ছে গিয়ে রেস করছিল আর্জেন্টিনারই, কিন্তু যখন তারা হচ্ছে গিয়ে ডিপ ডিফেন্ডিংয়ে চলে গেল, মিডফিল্ডটা ওপেন করে দিল। এটা মানে 55-56 মিনিটের পরে এটা হাউ কাম, কিভাবে সম্ভব এরকম একটা ইংল্যান্ড টিমের কাছ থেকে? এটা কি আপনার কাছে, মানে আপনার কাছে ধরেন রেফারির পয়েন্ট অফ ভিউ একটা, যে আমি ম্যাচটা এভাবে পরিচালনা করলাম, কিন্তু অ্যাজ এ আপনি যখন রেফারির, মানে ধরেন আপনি বাইরে থেকে দেখছেন ম্যাচটাকে, নিশ্চয়ই আপনার নজর রেফারির দিকে থাকে, কিন্তু ওই সময় আসলে একজন রেফারির জন্য কতটা টাফ, কারণ ওখানে ফিজিক্যাল ব্যাটেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ফাউল হওয়ার সম্ভাবনা বেশি, অনেক কিছুই হতে পারে। জি, এই ক্ষেত্রে আমরা রেফারিরা মানে টাফ সিচুয়েশনে আমরা অলওয়েজ বেশি অ্যাওয়্যার থাকি, এবং পেনাল্টি, স্পেশালি পেনাল্টি এরিয়ার ভিতরে কোনো ধরনের ইনসিডেন্টকে আমরা মানে বেশি প্রায়োরিটি ভিত্তিতে আমরা দিয়ে থাকি, গুরুত্ব দিয়ে থাকি সেই, এবং প্রত্যেকটা প্লেয়ার যে কি প্লেয়ার বোথ টিমের, তাদের দিকে বেশি নজর রাখি। এবং কিছু নটোরিয়াস প্লেয়ার থাকে, আপনি জানেন, দোজ আর অল, মানে সবসময় ডিস্টার্ব করে এবং বাজে বাজে ট্যাকেল করে, সেই সব প্লেয়ারদের আমরা তখন খুব মানে আমাদের কাস্টডিতে নিয়ে নিই এবং তাদেরকে খুব ভার্বালি আমরা ওয়ার্ন করতে থাকি, প্লিজ ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, আই এম হিয়ার। এবং আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে যেই হলুদ কার্ডগুলো আর্জেন্টিনার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 42-51 এবং হচ্ছে গিয়ে একদম রদ্রিগো ডি পল একদম লাস্ট মোমেন্টে সে কনসিড করেছে। বাট আপনি কি মনে হয় না যে হচ্ছে গিয়ে ধরেন এখন যদি হচ্ছে কি আপনাকে বলতে বলি, এই ম্যাচে মেসি অতিমানবীয় ফুটবল খেলেছেন, নো ডাউট, তিনি হচ্ছে গিয়ে উইথ বলে খেলার চেষ্টা করেছেন বেশ কিছু সময়, বাট আপনাকে এনজো ফার্নান্দেজের কথা তো হচ্ছে কি একটু আলাদা করে বলতে হবে। সে কি তার ক্যারিয়ারের বেস্ট ম্যাচটাই খেলেছে এই ম্যাচে? অফকোর্স, মানে সে কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে গতকালের ম্যাচে। এবং আপনি দেখেন, মেসি কিন্তু একদম চুপচাপ ছিল, হি ওয়াজ ওয়েটিং ফর গুড চান্সেস, গুড অ্যাসিস্ট করার জন্য। এবং আমার মনে হয় ইংল্যান্ডের কোচ তাকে খুব কড়া মার্কিংয়ে রাখার জন্য বলেছেন, এবং কড়া মার্কিংয়ের কারণে মেসি স্পেস পাচ্ছিল না, এবং সে শুধু তার অন্যান্য প্লেয়ারদের দিয়ে খেলানোর কথা বলছে, এবং সেই জিনিসটাই কিন্তু মাঠে অ্যাপ্লাই করেছে। এবং এনজো অনেক স্পেস পেয়ে গিয়েছিল, সে কিন্তু 4টি শট করেছে এবং তার মধ্যে একটা সে সাকসেস। এবং লাউতারো মার্টিনেজের কথা হচ্ছে গিয়ে স্পেশালি বলতে হবে, গুড সাব, ভেরি গুড। 81 মিনিটে স্কালোনির মস্তিষ্ক, ফুটবল মস্তিষ্ক যে কতটা ক্ষুরধার, তার ওই সাবটাতে হচ্ছে গিয়ে বোঝা গেছে। এবং পুরো খেলার প্যাটার্নটা অপোনেন্টের থার্ডে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছে, এটা আউটস্ট্যান্ডিং। আসলে মেসি যখন মাঠে থাকে, নিশ্চয়ই অন্যান্য ফুটবলারদের কাছ থেকে যে স্পটলাইট, এটা সরে যায়, কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচে আসলে আর্জেন্টিনার অন্যান্য ফুটবলারদের কৃতিত্ব দিতেই হবে, হুলিয়ান আলভারেজের কৃতিত্ব দিতেই হবে, প্রথম থেকে যেভাবে খেলছে। একটা বিরতি যাব, বিরতির পর আবার এই বিষয়ে ফিরবো। দর্শক, রেইজ অ্যান্ড HQ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। রেইজ অ্যান্ড HQ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে যাচ্ছি। বিশ্লেষণে আছেন আজাদ রহমান। যেটি বলছিলাম যে লাউতারো মার্টিনেজের যে সাবটা, এটা আসলে ম্যাচটাকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। 86 মিনিটে যেই গোলের সমতায় আসার পরে এক্সট্রা টাইমে, মানে এটা আউটস্ট্যান্ডিং। মানে এটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়? যদি বলি যে হচ্ছে কি আর্জেন্টিনার এই দল, মেসি সব আলো কেড়ে নেন, অন্যদের আসলে স্পটলাইটে থাকেন না, এই ম্যাচটা কি আসলে অন্যদের কন্ট্রিবিউশনটাকে কি আলাদাভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে? সমানভাবে, মানে কালকে কিন্তু একটা কালেকটিভ টিম ওয়ার্ক ছিল আর্জেন্টিনার, এবং কোচ স্কন্দ্রি যেভাবে প্লেয়ারদের সার্ভ করিয়েছেন, উনি কিন্তু এর আগের ম্যাচটা যদি ধরেন 13 মিনিটে কিন্তু হি চেঞ্জ দ্য রেজাল্ট। এইখানে উনি একদম উনি ওনার স্ট্রেংথটা তো জানেন, উনি মার্টিনেজকে নামিয়েছেন, এবং উনি জানেন এখনই ইংল্যান্ডের নড়বড় অবস্থা, আমরা ইকুয়ালে চলে আসছি, এখন ও একটা কিছু করবে। এবং দেখেন যে অ্যাসিস্টটা করেছে মেসি, একদম তার মাথায়, এবং কি সুন্দর গোল।
অসাধারণ গোল। এবং এই ধরনের প্লেয়ার যখন তার সাবস্টিটিউশনের যে কোচের যে মর্যাদা রাখেন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সাজুদ্দিন টিপু একজন ছিলেন, গোল্ডেন বয় বলি আমরা। সে কিন্তু মানে গোল্ডেন সাব বলা হতো তাকে। আচ্ছা, সে যখনই নামতো কোচ 10 মিনিট বা 5 মিনিট আগে নামাতেন, সে কিন্তু নেমেই গোল দিত বাংলাদেশের পক্ষে। এবং তার লাউতারোর কিন্তু ইন্টার মিলানে এরকম প্রচুর গোল আছে, এবং সে কিন্তু হচ্ছে কি এই বক্সে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু ইন্টার মিলানও তাদের যখনই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু এই লাউতারোর লাস্ট সিজনে লাউতারোর এই ধরনের ইফেকশনে জিতেছে। আমি যদি এবার একটু ডিফারেন্টলি বলি যে ধরেন 1986 পরে আর্জেন্টিনা দীর্ঘ সময় ওয়ার্ল্ড কাপ জেতেনি, বাট একটা প্রজন্ম কিন্তু তৈরি হয়েছিল যারা ম্যারাডোনাকে দেখে ফুটবল খেলার আগ্রহ তৈরি হয়েছে। ঠিক রোনালদোকে দেখে এক ধরনের ফুটবল আগ্রহ তৈরি হয়েছে, নেইমারকে দেখে ব্রাজিলে ফুটবলের একটা প্রজন্ম হয়তো তৈরি হবে, লুকা মদ্রিচকে দেখে হচ্ছে কি ক্রোয়েশিয়ার প্রজন্ম তৈরি হবে, কিংবা হ্যারি কেইন, জুড বেলিংহামদের দেখে, যেমন বেকহামদের দেখে এরা তৈরি হয়েছে, এদের দেখে আরেকটা প্রজন্ম ওই দেশে তৈরি হবে। বাট আমার কাছে এবারের ওয়ার্ল্ড কাপে মেসির ইফেকশন দেখে কিংবা মেসির যেই অবস্থান সেটা দেখে মনে হয়েছে তিনি আসলে কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নেই। তাকে দেখে সারা পৃথিবী ফুটবলে উদ্বুদ্ধ হবে, এবং সেটা অবশ্যই হচ্ছে গিয়ে প্রতিটি ঘরে ঘরে। আমার কাছে তাই মনে হয়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমার কাছে মনে হচ্ছে যে সে তো মহাতারকা, এবং সে সবচেয়ে বড় কি, হি ইজ ভেরি হাম্বল। সে কোনো রাফ অ্যান্ড টাফ ফুটবল কিন্তু খেলে না, কখনোই খেলে না, কোনো প্লেয়ারের সাথে খারাপ ব্যবহার করতেও যায় না, আনলেস তাকে একটা বাজে ট্যাকেল করলে। তো এই যে হাম্বল, এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এবং রেসপেক্ট ফ্রম অপোনেন্টস, এটাও একটা ব্যাপার। এবং হি ইজ সাচ এ পার্সন, সাচ এ প্লেয়ার, হি ক্যান মোটিভেট হিজ আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল। মানে সবসময় সে তার টিমকে নিয়ে খেলে। গতকালকে কিন্তু সে কিছু রিয়াকশন দিয়েছে, এবং মিশর ম্যাচেও কিন্তু সে কিন্তু রেফারির সাথে কিছু রিয়াকশন দিয়েছে। এই জিনিসগুলো কেন? আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ মানে ট্যাকটিক্যালি কোচের ইনস্ট্রাকশনে সবাই করেছে। ফার্স্ট থেকেই ইংল্যান্ড, ওরা জানে ইংল্যান্ড টাফ টিম, এবং ইংল্যান্ড কোনো কিছু ভয় পায় না, নর্মালি টাফ অ্যান্ড রাফ ফুটবল খেলে। ওরা প্রথম থেকেই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা আছে, আর্জেন্টিনা তাই করেছে কোচ, এবং প্রত্যেকে বডি ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু অ্যাগ্রেসিভ, এবং এটা কিন্তু কাজ হয়েছে। মোরালটা এটা কি হচ্ছে মানে স্ট্র্যাটেজির পার্ট। জি। আচ্ছা, আমার আরেকটা জিনিস, ইংল্যান্ডের একটা জিনিস হচ্ছে গিয়ে খুব কনফিউজিং লেগেছে যে রাশফোর্ডকে কেন হচ্ছে গিয়ে ইউজ করলো না, কিংবা সাকাকে কেন হচ্ছে গিয়ে খুব প্রপারলি ইউজ করা হলো না গতকালকের ম্যাচে। এটার ব্যাখ্যাটা কি? সাকা যদি রাইট উইং থেকে মোটামুটি একটা জায়গায় খেলতো তাহলে হয়তো বা সিনারিও অন্যরকম হতো। তার লাস্ট ম্যাচের, এই ম্যাচের আগের পারফরমেন্স আমরা দেখেছি। সাকা তো কনসিস্টেন্টলি ভালো খেলেছে, সাবে নেমেই কিন্তু ভালো খেলেছে, কিন্তু গতকাল কোচ কি স্ট্র্যাটেজি নিয়েছেন একমাত্র কোচই জানে, ইংল্যান্ডের কোচ। এটার উপরে তো অ্যানালাইসিসও হবে, এবং তাকে কিন্তু একটা রিপোর্টও দিতে হবে ওয়াই হিজ টিম হ্যাজ লস্ট ইন দিস, এই টপ লেভেলে সেমিফাইনালে। এবং সে হয়তো ওই যে ডিফেন্সিভে চলে গেছে গোল দেওয়ার পরে, ডিফেন্সিভে যখন চলে যায় তখন তো স্ট্রাইকারে নামানোর কোনো মানে। আমার কাছে গতকালকে তার এই স্ট্র্যাটেজি দেখার পরে মনে হয়েছে যদি বাংলাদেশের কোনো কোচ এইরকম সিচুয়েশনে ডিপ ডিফেন্ডিংয়ে গিয়ে ম্যাচ হারে তাহলে তো তার মোটামুটি অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু কোচেরাও ভুল করে, এবং আন্তর্জাতিক বড় বড় কোচেরাও ভুল করে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়ে গতকালকে তার ঝুলিতে কি নেই, তার ঝুলিতে কত সাকসেস, কিন্তু এই ম্যাচটা তিনি কি করলেন এটা নিয়ে নানান ধরনের কথা নিশ্চয়ই হচ্ছে। একটু এবারের ওয়ার্ল্ড কাপের টোটাল রেফারিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি 10-এ কত দিবেন রেফারির পয়েন্ট অফ? আমি 8.5 দিব। আচ্ছা, রিজন বিহাইন্ড দিস? রিজন বিহাইন্ড কিছু কিছু কলে মানে কন্ট্রোভার্সি এসছে সারা বিশ্বে, কিন্তু রেফারিজ পয়েন্ট অফ ভিউ থেকে দ্যাট ওয়াজ কারেক্ট ডিসিশন। কিন্তু আমার কাছে শুধু ভারের ইনকনসিস্টেন্সিটা আমার কাছে খারাপ লেগেছে। ভার তো কমিউনিকেশন দিয়ে রেফারির সাথে যোগাযোগ করে ইনসাইড দ্য ফিল্ডে, ওয়ার রুম থেকে। আমার কাছে মনে হচ্ছে কোথাও কোথাও আরও কিছু করতে পারলে, ভালো কিছু করতে পারলে, ইন্টারভেন করতে পারলে সাধারণ মানুষের মনে এত প্রশ্ন আসতো না। সাধারণ মানুষের মধ্যে অনেকগুলো ম্যাচ নিয়ে প্রশ্ন আছে, যেমন আর্জেন্টিনা বনাম মিশরের রাউন্ড অফ 16-এর ম্যাচ নিয়ে প্রশ্ন আছে ফ্রান্স স্পেনের সেমিফাইনালে কিছু ডিসিশন নিয়ে, জার্মানি এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচে রাউন্ড অফ 32-র ম্যাচ নিয়েও কিছু প্রশ্ন আছে। একটা বিরতির পর আপনার কাছে এই ক্রাইসিসগুলোর একটু ছোট করে ব্যাখ্যা নিশ্চয়ই চাইব। দর্শক, রেইজ অ্যান্ড এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত রেজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানের সঙ্গে আছেন আমি মাহফুজুল ইসলাম, বিশ্লেষণের জন্য আছেন আজাদ রহমান। একটু রেফারির পয়েন্ট অফ ভিউ থেকে একটু কয়েকটা ম্যাচের কথা জানতে চাইছিলাম। সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছে যেটা নিয়ে আর্জেন্টিনা মিশর, সেখানে আপনার মুস্তাফা জিকর যে গোলটা ভিআর এর পর বাতিল হয়েছে, এটার ব্যাখ্যাটা আসলে কি ছোট্ট করে যদি বলেন। এটা ব্যাখ্যা হলো, এটা ভার প্রোটোকল কখন ইন্টারফেয়ার করবে সেটা যদি আমরা জানি, ভারের ওইটা যেখানে ফাউলটা হয়েছিল সেখান থেকে একটা ফেজে গিয়ে কিন্তু জিকো ফিনিশ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ফাউল হয়েছে কি হয়নি সেই জিনিসটা আগে ভার দেখবে। ফাউল হলে ভার রেফারিকে বলবে যে প্লিজ কাম টু দ্য ওয়েফার অন ফিল্ড রিভিউ, ওয়াচ ইট অ্যান্ড ইউ গিভ ইউর ডিসিশন ওপিনিয়ন। তখন রেফারি এসে দেখেছেন, ফ্রাসোয়া এসে দেখেছেন যে ইট ওয়াজ ওয়ান ফেজ এবং অ্যাকর্ডিং টু ভার মানে ল হি ডিসঅ্যালাউ দ্য গোল এবং ইট ওয়াজ পারফেক্ট, মানে পারফেক্টলি ডান, কারেক্টলি ডান। ঘটনাটা তো ঘটেছে অনেক দূরে, অনেক দূরে, এবং এখানে সময় কেটে গেছে অলমোস্ট 40 সেকেন্ডেরও বেশি, কিন্তু কোনো সেকেন্ডের কথা কিন্তু বলা হয়নি, কোথাও নাই রুলসে। একটা ফেজ ওইখান থেকে আমি যদি একটু এক্সাম্পল দিই, ওইখান থেকে মাঝ পথে যদি আবার আর্জেন্টিনা বল পেতো, আর্জেন্টিনা বল পজিশন পেতো, ওইখান থেকে যদি আবার মিশর পেতো এবং গোল করতো, তখন কিন্তু আর প্রশ্ন উঠতো না। এছাড়াও গোল যদি না হতো তাও প্রশ্ন হতো না, কারণ ভার প্রোটোকলের মধ্যে 2 নম্বর রুলসে আছে, একটা গোল হওয়ার পরে 1 নম্বর রুলসে গোল হওয়ার পরে সেই গোলটা শুদ্ধ গোল হলো কিনা, গোলটার আগে ফাউল, অফসাইড অথবা হ্যান্ডবল ছিল কিনা সেটা পর্যবেক্ষণ করে ফিডব্যাক দেওয়ার দায়িত্ব হলো ভারের। ম্যাচের শেষ মুহূর্তে যে মিশরের পেনাল্টির আবেদন একটা নাকচ করা হয়েছিল, সালার যেটা হচ্ছে গিয়ে ভিআর চেক করা হয়নি, এরপরেও সেটা হচ্ছে গিয়ে পাল্টা গোল হয়েছে। এটা কি ভিআর চেক করা যেত? ভিআর কখন চেক করবে? যখন ফাউল হবে। ফাউল না হলে ভার চেক করবে না। রেফারি কিন্তু প্লে অন করেছে এবং ভারের কাছে, ভার কিন্তু আপনি জানেন কি না, ওয়ার রুম থেকে ওরা অলওয়েজ একটা বল চলে গেছে অন্যদিকে, কিন্তু দে চেক প্রিভিয়াস যা যা ইনসিডেন্ট ঘটেছে সব কিছু চেক করে ইমিডিয়েটলি, এবং তার দে ফাউন্ড দ্যাট ওয়াজ সফট টাচ, নো ফাউল, বল হ্যাড নো কন্ট্রোল, সো তারা ফাউল বলেনি, এই জন্য পসিবল পেনাল্টি। রাইট। ফ্রান্স বনাম স্পেনের সেমিফাইনালে একটা বিতর্ক ছিল 43 মিনিটে ওসমান ডেম্বেলের উপর ফাবিয়ান রুইসের ফাউলের যে অভিযোগটা, সেটাকে আসলে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক দেন। এই ঘটনার পরে কিন্তু মোটামুটি ভালো রিয়াকশন হয়েছে। ওটাকে আসলে কি বলা যায়? মোটামুটি ম্যাচের মোমেন্টাম কিন্তু ওসব জায়গায় চেঞ্জ হয়। জি 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 জি, এবং রেফারি কিন্তু কারেক্টলি ওইখানে ডিসিশনটা দিয়েছেন। এখন আমাদের যে কনসেপ্ট ফাউল নট ফাউল, কোনটা কোন ধরনের ফাউল, ফাউল আবার 3 ধরনের, কেয়ারলেস, রেকলেস, ইউজিং এক্সেসিভ ফোর্স। আপনি যদি লামিয়ালের যে পেনাল্টিটা নিয়েছে ওই দিন, হ্যাঁ, সে কিন্তু তাকে কিন্তু যে ফাউলটা করেছে, হি ওয়াজ নট অ্যাওয়্যার যে তার পিছনে লামিয়াল আছে, লামিয়ালকে চলে গেছে। এখন পেনাল্টি এর মধ্যে আপনি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আপনি যদি ফাউল করেন, ডিরেক্ট কিক করেন টু ইউর অপোনেন্ট, দিস ইজ ফাউল। তার মানে আপনি এবারের যে রেফারি নিয়ে যে বিতর্কগুলো উঠেছে সে জায়গায় 8.5 দিচ্ছেন এবং রেফারি ইজ কারেক্ট, বাট ভিআর এর প্রযুক্তিতে আরো বেশি কনসিস্টেন্সি আনা যায়। একটু গোল্ডেন বুট এবং গোল্ডেন বল যেটা মানুষের এক্সপেক্টেড, মেসি আসলে গোল্ডেন বলের জন্য একটা আনপ্যারালাল, এখানে তো আর বলার কিছু নেই। এমবাপ্পের এখন একটা ম্যাচ আছে 3rd পজিশনে, সেটা তো নিশ্চয়ই কাউন্ট হবে। মেসি ফাইনাল খেলবে, সো মেসি লাস্ট 2 ম্যাচে গোল পায়নি, এটাও একটা মাথায় রাখতে হবে। প্রতিপক্ষ যখন আপনার স্পেন, সেখানেও একটা মাথায় রাখতে হবে। কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় মেসি কিন্তু স্পেনের খেলার ধারা কি, ও স্পেনে খেলেছে বুঝে, বার্সেলোনাতে একদম তার শৈশব ওইখানে একাডেমি থেকে, এবং সে কিন্তু তাদের খুব সে জানে কখন খেলাটা বের করে নিয়ে আসতে হবে এবং অপোনেন্টের গোলকিপারের উইক পয়েন্ট কোথায়, সে ওইগুলি আঘাত করতে পারে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা মেসিময় ওয়ার্ল্ড কাপ এই 2026, এবং মেসি কিন্তু অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছে। গোল দেখ বা না দেখ, সে কিন্তু অ্যাসিস্ট করছে, 12টা অ্যাসিস্ট করেছে এখন পর্যন্ত, এবং ফাইনালটা 12টা অ্যাসিস্ট, 8টা গোল, আনবিলিভেবল এই বয়সে। হ্যাঁ, এখন আমার কাছে মনে হচ্ছে মেসি সবকিছুই নিয়ে নিতে পারে এবার ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, গোল্ডেন বুট এবং বল দুইটাই। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আফটার মেসি যেই 3 জন ফুটবলার আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেট করানোর মতো একটা ক্যাপাবিলিটি রাখে, তার মধ্যে নিশ্চয়ই এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। এই জায়গায় তো কোনো ডাউট নেই।
এমিলিয়ানো মার্টিনেজেরও বয়স হয়েছে, তাদের নিশ্চয়ই একটা নতুন প্রজন্ম আসবে। যেটা বলছিলাম যে নতুন একটা প্রজন্ম তৈরি হয় একজন ফুটবলার দেখে। মেসিকে দেখে সারা পৃথিবীতে নতুন ফুটবলার তৈরির একটা আওয়াজ উঠবে। ঠিক তেমনি হয়তো হ্যারি কেইন কিংবা জুড বেলিংহামদের দেখে আরও একটা প্রজন্ম তৈরি হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে পর্তুগালও একটা প্রজন্ম তৈরি করবে, এবং যেমন ভারতের সুনীল ছেত্রীকে দেখে একটা প্রজন্ম হয়তো বা বাইচুং ভুটিয়াকে দেখে সুনীল ছেত্রীকে দেখে তৈরি হচ্ছে। আপনার কাছে যদি ফাইনালের প্রেডিকশনটা একটু জানতে চাই, যদিও এটা টু আর্লি, কে ইনজুরি হবে এখনও বলা যায় না, যদিও দুই দলের সবাই আছে ফিট। স্পেন একদম বলতে 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 ছোট ছোট করে তারা ফাইনালে উঠে গেছে এবং একটি গোল কনসিড করেছে, রাইট? মাত্র একটি গোল পুরো টুর্নামেন্টে। আর্জেন্টিনার জন্য এটা কতটা মানে অ্যালার্মিং? আমার কাছে মনে হয় আর্জেন্টিনা তাদের স্বাভাবিক খেলা খেললেও কিন্তু স্পেনের সাথে বিট করার মতো তাদের অ্যাবিলিটি, তাদের যেই স্পিরিট, টিম স্পিরিট, সেটা কিন্তু অনেক ভালো এখন। আর মানে আমরা যেমন সেমিফাইনাল ফ্রান্সের খেলা দেখে কিন্তু হতাশ হয়েছি। হ্যাঁ, এইরকম আমরা যদি আর্জেন্টিনা এরকম সুপার ফ্লপ খেলে, ইউ নেভার নো। টিমটা যখন স্পেন, তখন অনেক ধরনের হিসেব নিকেশ থাকে, কারণ তারা যেই ফুটবল খেলে সেটা মোটামুটি ধরাটা ভেরি ডিফিকাল্ট। আর তাদের তো এখন পর্যন্ত গোল হজম করেনি, একটা গোল হজম করেছে। আর্জেন্টিনার জন্য তো অবশ্যই একটা 50-50 ম্যাচ হবে। তবে যদি আর্জেন্টিনার হাতে পরপর দুবার কাপ উঠে, তাহলে এটা তো হবে হচ্ছে গিয়ে ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় এক ঘটনা। হাজার রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, ফুটবলটা এভাবেই আমাদের হয়তো হাসায়, আবার কাঁদায়, আবার নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়। যেমন মেসি নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন নতুন একটা প্রজন্ম তৈরি, একদম বাউন্ডারির বাইরে গিয়ে নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে শুধুমাত্র মেসিকে দেখে। পর্তুগালে তৈরি হবে রোনালদোকে দেখে, ব্রাজিলে তৈরি হবে নেইমারদের দেখে। ঠিক তেমনি এবারের বিশ্বকাপের পর নতুন একটা প্রজন্ম হয়তোবা ফুটবলের জন্যই নিজেদের উজাড় করে দেওয়ার জন্য তৈরি হবে। হয়তোবা আগামী 12 বছর পর, হয়তোবা আগামী 20 বছর পর নতুন এক প্রজন্ম, নতুন এক বিশ্বকাপ হয়তোবা 20 বছর পর বাংলাদেশ এই সারা পৃথিবী দেখতেও পারে। তবে 2030 সালের বিশ্বকাপ কেমন হবে তা কিন্তু বুঝতে পারবেন কোপা আমেরিকা, ইউরো, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং আরও কিছু টুর্নামেন্টের পর। সে পর্যন্ত দর্শক, আপনারা বিশ্বকাপ উন্মাদনায় থাকুন। আপাতত একটা ম্যাচ নিয়ে রেইজ অ্যান্ড এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজকে এ পর্যন্তই। একটা ম্যাচ, একটা মেসি এবং একটা ট্রফি বিশ্লেষণ নিয়ে পরবর্তী ম্যাচের জন্য হাজির হব আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।